Wake up to reality. একশো ২০ দিন পর পর লোহিত রক্তকণিকার জন্ম হয় নতুন করে। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি কি করে এই লোহিত রক্তকণিকার ধ্বংস হয়? আর ধ্বংস নাই বা হলে কেমন করেই বা নতুন করে কোনো কিছু জন্ম হবে? তাহলে আমাদেরকে আগে শিখতে হবে কিভাবে লোহিত রক্তকণিকার ধ্বংস হয়, তারপর আমি জানার চেষ্টা করব বা অটোমেটিক্যালি অ্যান্সার খুঁজে পাবো যে কিভাবে লোহিত রক্তকণিকার জন্ম হয়। চলো আমরা একটু দেখার ট্রাই করি লোহিত রক্তকণিকার ভাঙন সম্পর্কে। আরবিসি যখন ১২০তম দিনে চলে যাবে, আমরা জানি ১২০তম দিনে লোহিত রক্তকণিকা বা আরবিসির ধ্বংস হয়ে থাকে। এই ১২০তম দিনে যাওয়ার পরে যকৃৎ, প্লীহা এবং অস্থিমজ্জায় যে ফ্যাগোসাইটিক কোষগুলো আছে, সেই ফ্যাগোসাইটিক প্রক্রিয়ায় কোষ কর্তৃক ভাঙন হবে। তোমরা জানো ফ্যাগোসাইটিস মানে ভক্ষণ করা, ফ্যাগোসাইটিক, ফ্যাগো মানে হচ্ছে ভক্ষণ, ফ্যাগো মানে হচ্ছে ভক্ষণ, আর এই যে সাইটো শব্দের অর্থ হচ্ছে কোষ। আরবিসির কোষগুলোকে এখন যকৃৎ, প্লীহা এবং অস্থিমজ্জা দ্বারা কি করা হচ্ছে? ভাঙন করা হচ্ছে। ভেঙে যাওয়ার পরে সেখানে হিমোগ্লোবিন এবং রক্তরসের মিশ্রণ হবে। হিমোগ্লোবিন মানে কি? লোহিত রক্তকণিকা, আবার ওর ভিতরে তো রক্তরসও ছিল, দুইটার এখন মিশ্রণ তৈরি হবে। মিশ্রণের পরে সেটা আবার প্লীহা, লসিকা গ্রন্থি, যকৃতের ম্যাক্রোফেজ, যকৃতের ম্যাক্রোফেজ বলে আমরা কাপ্ফার কোষ বা কুপ্ফার কোষ বল এই যে জিনিসটাকে সেটাকে বোঝাচ্ছি, সেই ম্যাক্রোফেজ কর্তৃক আবার ভাঙন হবে। অর্থাৎ যখন আমি হিমোগ্লোবিন আর রক্তরসকে মিশ্রণ করলাম, সেটাকে আবার যকৃতের কাপ্ফার কোষ, লসিকা গ্রন্থিতে আমি আবার ভাঙন করব। এইবার ভাঙার পরে সেই হিমোগ্লোবিনটা, রক্তের যে হিমোগ্লোবিনটা ছিল বা লোহিত রক্তকণিকার যে হিমোগ্লোবিনটা ছিল, এটা ভেঙে যাবে এবং ভেঙে যাওয়ার পরে দুইটা অংশ তৈরি করে। হিম ভেঙে গিয়ে, যদি আমি এখানে হিমোগ্লোবিন পয়েন্টটা লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হিমোগ্লোবিনটা ভেঙে গিয়ে দেখো হিম এবং গ্লোবিন দুইটা উপাদানে তৈরি হয়ে যায়। হিম মানে আমরা জানি মূলত লৌহ, দেখো, আর গ্লোবিন মানে একটা প্রোটিন। সো যেহেতু গ্লোবিন নিজে একটা প্রোটিন, সো নিজস্ব অ্যামাইনো অ্যাসিডে সে কি হবে? আলাদা হয়ে যাবে নিজস্ব অ্যামাইনো অ্যাসিড আকারে। আর যেটা হিম অংশ ছিল, হিম অংশে মূলত দুইটা অংশ থাকবে, একটা লৌহ অংশ তৈরি হবে আর একটা বিলিভার্ডিন এবং বিলিরুবিন আকারে তৈরি হবে। দেখো একটা বিলিভার্ডিন এবং একটা বিলিরুবিন। এই বিলিরুবিন হচ্ছে হলুদ রঙের জন্য দায়ী আর বিলিভার্ডিন হচ্ছে সবুজ রঙের জন্য দায়ী। কোনো কারণে যদি আমাদের বডিতে বিলিরুবিনের পরিমাণ প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়, তখন কিন্তু আমাদের জন্ডিস রোগটা তখন আমাদের বডিতে রোগ আকারে দেখা যায়। আর লৌহ অংশটা সাধারণত দেখো এটা আবার ট্রান্সফেরিন, আরবিসি তৈরিতে আবার অস্থিমজ্জার কোষে পুনর্ব্যবহৃত হবে এবং ফেরিটিন অংশটা যকৃতে জমা থাকবে। তাহলে লৌহ অংশ, হিমোগ্লোবিনের হিম অংশটা ভাঙার পরে যে লৌহ পাবো, সেই লৌহটা কিন্তু ফেরিটিন আকারে যকৃতে জমা থাকবে, আর যেটা আরবিসি তৈরিতে ট্রান্সফেরিন আকারে কিন্তু আবার একইভাবে আরবিসিতে ব্যবহৃত হবে। এখান থেকে একটা মজার বিষয় তোমাদেরকে জানতে হবে, এখান থেকে কিন্তু আমাদের ইউরিয়া তৈরি হচ্ছে। কি করে ইউরিয়া তৈরি হচ্ছে? দেখো আমাদের এই যে অতিরিক্ত যে অ্যামাইনো অ্যাসিডগুলো থেকে গেল, এই অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডগুলো মনে রাখতে হবে সবসময় আমাদের বডিতে কখনো অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড জমা থাকতে পারে না। অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড আমাদের বডিতে কখনো জমা থাকতে পারে না। এই অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডগুলো এখন অ্যামাইনো অ্যাসিড থেকে এখন ডিঅ্যামিনেশন প্রক্রিয়া সংঘটিত হবে। এখানে অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডে কখনোই বডিতে জমা থাকতে পারবে না, তখন সেটা ডিঅ্যামিনেশন প্রক্রিয়া সংঘটিত হবে। ডিঅ্যামিনেশন প্রক্রিয়া সংঘটিত হওয়ার সাথে সাথে সেখানে আমাদের তৈরি হবে কিটো অ্যাসিড প্লাস NH2 মূলক। হোয়াট ইজ দ্য মিনিং অফ NH2 মূলক? NH2 মূলক ইজ দ্য মিনিং অফ অ্যামিন মূলক। ঠিক আছে, অ্যামিন তৈরি হবে। আবার প্রশ্ন করতে পারো, কেউ আবার প্রশ্ন করো ভাই কিটো অ্যাসিড কি? কিটো অ্যাসিড তো বুঝি না। অর্থাৎ কিটো অ্যাসিড হচ্ছে সেটা যেখান থেকে বন্ড সি অর্থাৎ কিটোন মূলক এবং বন্ড COOH অর্থাৎ জৈব অ্যাসিড মূলক থাকে। এই দুইটা মূলক যখন COOH এবং CO যখন একই সাথে কোনো একটা যৌগে থাকবে, সেই ধরনের অ্যাসিডটাকে আমরা বলবো কিটো অ্যাসিড। উদাহরণস্বরূপ আমি বলতে পারি পাইরুভিক অ্যাসিডের কথা এবং পাইরুভিক অ্যাসিডের সংকেতটাও দিয়ে দেখিয়ে দিতে পারি। CH3COCOOH, এটা হচ্ছে দেখো একই সাথে কিটোন মূলক আছে, আবার একই সাথে জৈব অ্যাসিড মূলক আছে, তাই এটাকে আমরা বলবো কিটো অ্যাসিড। এখন আসো, এই যে অ্যামাইনো অ্যাসিডটা যখন আমি ডিঅ্যামাইনেশন প্রক্রিয়া সংঘটিত করলাম, অর্থাৎ ডিঅ্যামাইনেশন মানে কি? যেখান থেকে আমি অ্যামিনকে সরিয়ে নিব। এখন আমি যদি অ্যামিনকে সরিয়ে নিই, এই অ্যামিনটা যখন বন্ড NH2 যখন আবার রক্তের ভিতরে থাকা অবস্থায় হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়, তখন সেখান থেকে কি তৈরি করে বলো
বলো তো? এখানে অ্যামোনিয়া বা NH3 তৈরি করে। এখানে কি তৈরি করে ফেললো? অ্যামোনিয়া তৈরি করে ফেললো। ঠিক আছে, অ্যামোনিয়া তৈরি করে ফেললো। এখন এই অ্যামোনিয়াটা যখন আমাদের পরিপাকে, তোমরা জানো অ্যামোনিয়া তৈরি হওয়ার পরে পরিপাকে সবসময় জানো যে আমাদের কার্বন ডাইঅক্সাইড মূলক তৈরি হয়। প্রশ্ন করতে পারো পরিপাকে আবার কি করে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়? তোমরা জানো পরিপাকের যে কোনো খাবারে, যদি তুমি লিপিড ধরো, প্রোটিন ধরো, কার্বোহাইড্রেট ধরো, যাই ধরো না কেন, প্রত্যেকটা খাবারের উপাদান কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে তৈরি হয়েছে। যেহেতু কার্বনের উপস্থিতি সেখানে বিদ্যমান, সো সেখানে কার্বনের সাথে সবসময় অক্সিজেনের বিক্রিয়া হতেই পারে, সো কার্বন ডাইঅক্সাইড তৈরি হইতে পারে। সেই পরিপাক থেকে বা পরিপাকৃত খাবারের উপজাত হিসেবে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হইলো, সেই কার্বন ডাইঅক্সাইড যখন এই অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া হবে, তখনই কিন্তু এখান থেকে তৈরি করে ফেলবে NH4CNO, অর্থাৎ অ্যামোনিয়াম সায়ানেট বা ইউরিয়া তৈরি করে ফেলবে। একই সাথে তুমি শিখতে পারলে কিভাবে ইউরিয়া তৈরি হয়, আবার একই সাথে তুমি শিখে ফেলতে পারলে কিভাবে একটা লোহিত রক্তকণিকার ভাঙন হয় বা হিমোগ্লোবিনের ভাঙন হয়। খুব দারুণ এবং ইন্টারেস্টিং একটা পয়েন্ট ছিল। তুমি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছো, এতটুকু আমি বিশ্বাস রাখি।